যেখানে বিশ্ব বাণিজ্য আমাদের জন্য উন্নয়নের দরজা খুলে দিয়েছে, সেখানে যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক নীতি সেই দরজায় বড় একটি তালা ঝুলিয়ে দিয়েছে। নতুন এই ট্যারিফ নিয়ে কপালে বেশ চিন্তার ভাঁজ এখন শিল্প উদ্যোক্তাদের। মরিয়া হয়ে বিকল্প খুঁজছে সরকারও। প্রশ্ন হচ্ছে, পোশাক খাতে এই ধাক্কা কতটুকু সামলাতে পারবে? লো কস্ট লেবার মডেলে আমরা কতদিন চলতে পারবো? সব প্রশ্নের উত্তর জানতে আজকের দ্য বিজনেস আপনাদের সাথে আছে আমি তৌহিদ হোসেন। দর্শক, এই বিষয়ে কথা বলতে আমরা আমন্ত্রণ জানিয়েছি নিটওয়্যার ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বিকেএমইএ নির্বাহী সভাপতি এবং ফতুল্লা অ্যাপারেলসের ব্যবস্থাপনা পরিচালক ফজলে শামীম এহসানকে। আসুন তাকে স্টুডিওতে স্বাগত জানাই। অনেক অনেক স্বাগত। ফজলে শামীম এহসান, আপনাকে শুরুতেই স্বাগত জানাচ্ছি আমাদের এই আয়োজনে। আপনার আমার প্রথমবার, আপনি বিকেএমইএর দায়িত্ব নেওয়ার পর প্রথমবার আমাদের এই আয়োজনে দেখা হচ্ছে এবং আমি কতটা উদ্বিগ্ন হব সেই প্রসঙ্গে আমি পরে আসি, কিন্তু আমি যদি নিটওয়্যার খাতের এই মুহূর্তের অবস্থা বলি তাহলে আমি কি বলবো, লো কস্ট হাই ভলিউম আমাদের যেটা মডেল ছিল দীর্ঘ সময় ধরে, যেটা আমি ইন্ট্রোডাকশনে বলছিলাম, আমরা কি আসলে এই মডেল ধরে ধরে যতটুকু এগিয়েছি এটাকে কি বলা যায় যে নিটওয়্যার সেক্টর আসলে ম্যাচিউরড হয়েছে? ধন্যবাদ। আসলে ম্যাচুরিটির ব্যাপারটা একটা আপেক্ষিক ব্যাপার। অনেকে দেখবেন যে অনেক বয়স হয়ে গেলেও তার কথাবার্তাতে ম্যাচুরিটি আসে না, অনেকে আবার দেখবেন যে তার ঘাত প্রতিঘাতের কারণে অল্প বয়সী ম্যাচুরিটি আসে। তো আমাদের নিটওয়্যার সেক্টরের ম্যাচুরিটি যদি আপনি বলেন, আমি বলবো হ্যাঁ বা না, দুইটাই। একটা হলো যে আমাদের এক্সপোর্ট গ্রোথ যদি আপনি দেখেন, আমাদের যে পরিমাণ আমরা কর্মসংস্থান করতে পেরেছি এবং গত 20-25 বছরে আমাদের যে গ্রোথের যে রেটটা যদি আপনি দেখেন, আমি বলবো যে এটা ম্যাচুরিটি থেকেও অনেকাংশে এগিয়ে গিয়েছে, খুবই ভালো আমাদের রেজাল্ট। আর আপনি যদি বলেন যে প্রোডাক্ট ডাইভার্সিফিকেশনের ব্যাপারে আমাদের বেসটা কতটুকু স্ট্রং হয়েছে, আমাদের শিল্প কি তার ভিতটাকে কি শক্ত করে একটা ভালো জায়গাতে দাঁড়াতে পেরেছি কিনা, আমি বলবো যে এখানে আমাদের কিছুটা ঘাটতি রয়ে গিয়েছে। ফলে আমাদের আসলে মডেলটা আপনি যেটা বলেছেন একদম রাইটলি বলেছেন যে লো কস্ট হাই ভলিউম, এই মডেলটা আমাদের ঐতিহাসিকভাবেই গার্মেন্টস সেক্টরে, শুধু নিটওয়্যার না, আপনি যদি ওভেন বলেন, নিট বলেন, বা যে কোনো আমাদের গার্মেন্টস সেক্টরে যে কোনো উপখাতে বলেন না কেন, এই মডেলটি শুরু থেকে হয়ে এসেছিল। যেহেতু আমাদের এখানে লেবারটা অ্যাভেলেবেল ছিল এবং প্রয়োজনীয় ছিল, মানুষের কর্মসংস্থানে যোগান দেওয়াটা একটা অন্যতম উদ্দেশ্য ছিল, শুধু ব্যবসা করা না নিজের জন্যে। ফলে কর্মসংস্থানের দিকে তাকাতে গিয়ে আমাদের আসলে অনেক বেশি পরিমাণে ভলিউমের অর্ডার নিতে হয়েছে এবং আমাদের মডেলটা অনেকটা ওইরকম হয়ে গেছে। কারণ আপনি যখন অনেক বেশি ভলিউমের বিজনেস করবেন, ইভেন যদি আপনি রিটেল থেকে হোলসেলে যান প্রাইস কম, হোলসেল থেকে যদি আপনি ম্যানুফ্যাকচারিং আরও বড় আকারে যান প্রাইস কমবে। তো আমরা যখন যত বেশি আকারে ভলিউমের দিকে নজর দিয়েছি ঐতিহাসিকভাবে, আমাদের প্রাইসগুলো তখন লো এন্ড প্রোডাক্টের দিকে আমাদের নজরটা গিয়েছে। কারণ আপনি যদি একটু নর্মালি চিন্তা করেন, একটা মানুষ যদি একটা টি শার্ট কিনে বা একটা শার্ট কিনে, যে পরিমাণ টি শার্ট বা শার্ট কিনবে, স্যুট কিন্তু ওই মানুষটা বছরে ওই পরিমাণ কিনবে না। তার থেকে দেখা যাবে যে 5 ভাগ বা 10 ভাগের 10টা শার্ট কিনলে একটা স্যুট কিনে মানুষ। তো আমাদের তখন অটোমেটিক্যালি লো এন্ড প্রোডাক্টের দিকে নজর দিতে হয়েছে, আমাদের কর্মসংস্থান, আমাদের ব্যবসার যে গতি ছিল সেটাকে রক্ষা করতে গিয়ে। এই কারণে আসলে ওই মডেলটা ছিল। আশা করি ভবিষ্যতে হয়তো চেঞ্জ করতে আমরা বাধ্য হব। এই প্রসঙ্গে আমি আপনাকে আরেকটু ডিটেল প্রশ্ন কিছুক্ষণ পরে করব, কিন্তু আমি যেই জায়গাটায় এই মুহূর্তে আলোকপাত করতে চাই, যেটা আমি শুরুতে বলছিলাম, আমি আপনার সাথে ডিসকাশনের আগে ম্যাকেনজির একটা রিপোর্ট দেখছিলাম। তো সেখানে আগে থেকে এক ধরনের আভাস দেওয়া হয়েছিল যে বড় ব্র্যান্ডগুলো একসময় কন্ট্রোল সোর্সিংয়ের দিকে চলে যাবে, অর্থাৎ তারা তাদের সোর্সিংয়ের ক্ষেত্রে অনেক হিসাব মেলাবে, যেখানে জিও পলিটিক্সে চলে আসতে পারে। এর মাঝখানেই আমরা দেখতে পেলাম যে মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক নীতি আমাদেরকে প্রস্তাব করা হলো, যেটা কতটুকু কমবে আমরা এখনও জানি না, কিন্তু ধারণা করা হচ্ছে যে আমাদের এক্সপোর্ট নিটওয়্যার সেক্টরে 8 থেকে 10% এটি কমে যেতে পারে, এমন এক ধরনের ধারণা হয়েছে। আমি প্রশ্নটা সোজাসাপটাই করতে চাই, আমরা এখন যেই বাস্তবতার দিকে তাকিয়ে আছি, সেই বাস্তবতা কি আমাদের জন্য সামনে আসলে বড় ধাক্কা হয়ে উঠতে পারে? হ্যাঁ, আসলে ধাক্কাটা তো হঠাৎ করে এসেছে। কারণ ম্যাকেনজি রিপোর্টে যাই থাকুক না কেন, এরকম তো কেউ কখনো চিন্তা করে না যে উনি একটা যুদ্ধ অবস্থা ঘোষণা করে দিয়ে, স্টেট অফ ইমার্জেন্সি ঘোষণা করে দিয়ে উনি বাণিজ্য যুদ্ধ শুরু করে দিবেন, বা আমেরিকান কোনো প্রেসিডেন্ট করবে। এবং আমেরিকাতে যে এত বড় একজন মিথ্যাবাদী লোক প্রেসিডেন্ট হিসেবে আসবেন, আমি কথাটা খুব রাইটলি চুজ করেছি, মিথ্যাবাদী। আমি এরকম একজন মিথ্যাবাদী প্রেসিডেন্ট আসবেন, এটা আমরা কেউ কখনো কল্পনা করি নাই। তো এর ফলে কি হয়েছে যে এরকম একটা হঠাৎ করে একটা WTO রুলস অ্যান্ড রেগুলেশনের বাইরে গিয়ে, গ্লোবালাইজেশনের বাইরে গিয়ে, দুনিয়ার যে ব্যবসা বাণিজ্যের গতিপথ এর বাইরে গিয়ে হঠাৎ করে এরকম চাপ আমরা চিন্তা করিনি। তবে আপনি ঠিকই বলেছেন যে বড় বড় যারা ব্র্যান্ডস থাকে তারা আসলে নানানভাবে চিন্তা করে, তারা জিও পলিটিক্সের সাথে তাদের সোর্সিং জড়িত হয়ে যায়। তার সাথে একটা তারা শুধুমাত্র প্রোডাক্ট নিয়ে চিন্তা করে না, তারা সাস্টেনেবিলিটি, এনভায়রনমেন্ট, ওয়ার্কার এনভায়রনমেন্ট, ওয়ার্কারের রাইটস সব কিছু নিয়ে চিন্তা করি তাদের অর্ডারটা প্লেস করতে হবে, বিকজ তাদের জবাবদিহিতা
অনেক বেশি থাকে ওই দেশের তার নিজস্ব দেশের জনগণের কাছে। তো ফলে এই জায়গাগুলোতে আমরা কাজ করছিলাম, কিন্তু এরকম করে যে একটা মানে আমি যেটা বললাম যে এরকম হঠাৎ করে এই টাইপের ঝড় আসবে, এইটা আসলে কল্পনার অতীত, এবং এটা আসলে টোটাল আনফেয়ার একটা ব্যাপার। এখন পর্যন্ত আপনারা যে আভাস পেয়েছেন, আমি একটু আপডেটটাই জানতে চাই, যেহেতু দর্শকরা যে শুনছে যে বাণিজ্য উপদেষ্টা যখন এই যুক্তরাষ্ট্রে গিয়ে বৈঠক করে আসলেন, সেখানে আপনাদের প্রতিনিধিও ছিল, ব্যবসায়ীরাও এটি নিয়ে নানা সময় ইনপুট দিচ্ছিলেন। আমরা এখন যেই পরিস্থিতি দেখতে পাচ্ছি, সেটিকে আসলে আরেকটু কমতে পারে কিনা এই শুল্ক, নাকি আমাদেরকে অন্য কোনো বার্গেনিংয়ে যেতে হবে? না, এখানে দেখেন শুল্ক তো কমবে আমরা আশা করতেছি, এবং কমতেই হবে, আশা করি কমবে, কিন্তু কতটুকু কমবে সেটা হলো এখন আসলে ফ্যাক্টরটা। আমি সবখানে একটা কথাই বলছি যে শুধু আমাদের শুল্ক কতটুকু কমলো বা কি আছে এটা কিন্তু ফ্যাক্টর না, তার সাথে কিন্তু আমাদের যে প্রধান প্রতিনিধি দেশ ভারত, কারণ আমার প্রতিনিধি দেশ ছিল আসলে 3টা, আপনি যদি মোটা দাগে ধরেন চায়না, ইন্ডিয়া, ভিয়েতনাম, 3টা দেশের মধ্যে যে কোনো একটা দেশের যদি আমার থেকে অনেক কম হয় আমার সমস্যা হবে না, কারণ বাকি 2টা দেশ যদি আমার থেকে বেশি হয় তাহলে আমি বেটার পজিশনে থাকবো। কিন্তু যে কোনো 2টা দেশ যদি আমার থেকে কমে যায়, শুল্ক অনেকাংশে কমে যায়, সেটা আসলে আমাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জের জায়গা হবে। তো আমাদের কমবে, আমি আসলে আজকে একটা রিপোর্ট দেখলাম, এটা সত্য মিথ্যা জানি না, এটা ইন্ডিয়ান একটা ওয়েবসাইট জিটিভি নিউজ যে পোর্টালটা আছে, সেখানে দেখলাম যে ভারতকে তারা 11.5%, 11.5% ট্যাক্স, এভারেজ ট্যাক্স একটা ঘোষণা করেছে, এবং ভারতে যদি কোনো মার্কিন পণ্য ইম্পোর্ট হয় সেটা 7.5%। তো এখন এখানে জিওপলিটিক্যাল অনেক ব্যাপার আছে। আপনার ভারতীয় যে লবি আমেরিকাতে কাজ করে তারা অনেক শক্তিশালী, আমাদের সেরকম কোনো নিজস্ব আমাদের লবি নাই, যারা মানে বাংলাদেশি এনবিআর যাদেরকে আমরা বলি, মানে এনআরবি যাদেরকে বলি, তাদের ওইরকম লবিস নাই, এনআরআইরা যেরকম স্ট্রং। তো সব কিছু মিলে আবার আমাদের গ্লোবাল পলিটিক্সের এর মধ্যে একটা পার্ট। তা আমি মনে করি যে আমাদের কমবে, কিন্তু আমাদের নিজস্ব যা কমবে তার পাশাপাশি ভারত এবং চায়নার দিকে মিস্টার ট্রাম্প কীরকম বিহেভ করতেছেন সেটা আমাদের দিকে আরও বেশি নজর রাখতে হবে, কারণ আমাদের 35 বা আমাদের 40 বা আমাদের 20-এর সাথে সাথে আমাদের প্রতিদ্বন্দ্বী দেশগুলোর ট্যাক্সটা কোথায় যাবে সেটা আসলে আরও বেশি জরুরি দরকার। এখন ধরেন আমার 35 থাকলো, ভারতের 26-এর সাথে ব্রিক্সের উনি যেটা ট্রেড দিয়েছিলেন যে ব্রিক্সের সদস্যগুলোর জন্য এক্সট্রা 10% আরও ট্যারিফ বসাবেন, তাহলে ভারতের হয়ে যাবে 36। ভারতের 36, আমার 35, কিন্তু তখন একটা কম সমস্যা। কিন্তু ভারত যদি 11.5 থাকে আর আমার যদি 30ও হয় বা 25ও হয়, আমার জন্য কিন্তু অনেক বড় সমস্যা। আমি এটা বোঝাতে চেয়েছি। একটা বিষয় সেটা হচ্ছে যে আমাদের দেশের তৈরি পোশাকের যে প্রাইস গত 5 বছরের ধরে অলমোস্ট স্টেবল অবস্থায় আছে, এবং এটা নিয়ে আপনারা বাইরের সাথে অনেক ধরনের ডিসকাশনে গিয়েছেন। আমি যদি ভুল না করে থাকি, আপনাদের প্রোডাকশন কস্ট প্রায় 30 থেকে 40% এই সময়টার ভিতরে বেড়ে গিয়েছে। আমি যদি এটাকে বার্গেনিং চিপ ধরে নিই যুক্তরাষ্ট্রের, তারপরও যদি এই ডিসিশন এক্সিস্ট করে, কন্টিনিউ করে, তাহলে আপনারা পরিস্থিতি কিভাবে সামলানোর ব্যাকআপ প্ল্যান করছেন? পরিস্থিতি এখানে যেটা প্রথমত ঘটবে সেটা হলো আমাদের পক্ষে তো আর খুব বেশি অ্যাকোমোডেট করা সম্ভব না, কারণ আমাদের প্রফিট মার্জিন আমরা খুব লো মার্জিনে কাজ করি, এবং আমাদের 2-3% নেট প্রফিট থাকে কিনা সন্দেহ থাকে। তো এখন এই যেই ট্যাক্সটাই হোক এটা আমাদের জন্য অ্যাকোমোডেট করা সম্ভব না। এবং সর্বোপরি আপনি যদি দেখেন যে চায়নার উপরে উনি 55% ট্যাক্স দিবেন বলে উনি বলেছেন, সেটা যদি হয় নিশ্চয়ই কোনো চাইনিজ এক্সপোর্টার, অ্যাটলিস্ট টেক্সটাইল অ্যাপারেলস এক্সপোর্টার 55% প্রফিটে কাজ করেন নাই, তো অটোমেটিক কিন্তু রিটেল প্রাইস বাড়বে, বিকজ এইটার একটা বড় অংশ ইম্পোর্টের উপরে পড়বে, এবং ইম্পোর্টার তার প্রফিট অ্যাডজাস্ট করার পরেও রিটেল প্রাইস বাড়াবে, যেটা অলরেডি আমরা আমেরিকা থেকে খবর পাচ্ছি যে অনেকেই প্রোডাক্টের তার ট্যাগ প্রাইস চেঞ্জ করা শুরু করেছে। রিটেল প্রাইস যখন বাড়বে এবং তাদের অর্থনীতি খুব ভালো পজিশনে নেয় এবং তাদের ফিক্সড ইনকাম লোকের সংখ্যা অনেক বেশি, তখন কিন্তু তার সেলস কমে যাবে, আমাদের সেলস ড্রপ করবে। এবং সেলস ড্রপ করলে যেটা সবচেয়ে বড় সমস্যা হবে, আমার এখানে অর্ডার কমে যাবে। তো এইটা একটা আমাদের জন্য বড় চ্যালেঞ্জ, যে আপনি যদি আমি যতই গেইন করি না কেন আমাদের এই ট্যারিফ এই আমাদের কনভারসেশনে বা ট্যারিফ নেগোসিয়েশনে আমরা যতই গেইন করি বাংলাদেশ, তারপর একটা বড় চ্যালেঞ্জ থেকে যাবে যে আমাদের যখন সেলসটা কমবে তখন ইমিডিয়েটলি চায়না থেকে যে অর্ডারগুলো বাংলাদেশে মুভ করবে সেটা মুভ করতে কিন্তু 5-6 মাস সময় লাগে। মানে আপনি চাইলেই তো কালকে একটা চাইনিজ ইম্পোর্টার বাংলাদেশে চলে আসবে না, যিনি চায়না থেকে ইম্পোর্ট করেন, ইউএসজি ইম্পোর্টারটা। তো এই যে ইন্ট্রিম একটা সময় আমাদের যাবে, আমরা একটা বড় ধাক্কা খাবো। এবং আমি বলতে পারি যে আপনি অগাস্টে যদি এক্সপোর্ট ভলিউম দেখবেন যে এটা খুব বড় পরিমাণে ডিক্লাইন করবে বাংলাদেশে, কারণ আমরা তো আসলে ইউডি দেই, আমরা গার্মেন্টস মালিকদের সাথে রেগুলার কথা বলি, প্রত্যেকেরই এখন অর্ডার কম। আরেকটা যেটা সমস্যা শুরু হয়েছে আমাদের, এই প্রাইস মানে আমাদের অর্ডারটা কমার কারণে ইউএসএ থেকে আমরা নিজেরাই ইউরোপের অর্ডারগুলোতে আমরা নিজেরা ফাইট করা শুরু করছি, যেটা সম্পূর্ণ একটা আনফেয়ার আনডিউ প্র্যাকটিস আমরাই করা শুরু করেছি। ফলে ইউরোপের প্রাইসগুলোও এখন বাইরে তো সুযোগ নিবি, তারও প্রাইসগুলো অনেকখানি কমাতে চাচ্ছে। ফলে ওভারঅল সিচুয়েশন কিন্তু মানে এই
খুব খারাপ হবে যদি নাকি আমরা এই জিনিসটাকে নেগোসিয়েশনটাকে যদি খুব মানে নট অনলি নেগোসিয়েশন বলতে আমি কিন্তু শুধুমাত্র আমার দেশের সাথে আমেরিকা না, আমাদের গার্মেন্টস মালিকরা যদি বাইরের সাথে রাইট ওয়েতে নেগোসিয়েশন করতে না পারি। একটা জিনিস সেটা হচ্ছে যে আমি আপনাদের এটা সমালোচনা করবো হয় না কিনা জানি না, এটাকে কেমন শোনাবে আমি জানি না, কিন্তু প্রশ্নটা আমি করতে চাই। সেটা হচ্ছে যে বাংলাদেশের এই মুহূর্তে একক দেশ হিসেবে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বেশি পোশাক আমরা রপ্তানি করি, একক দেশ হিসেবে। সেটা যদি হয়ে থাকে, আমরা এতদিন ধরে তাদের সাথে ট্রেড করছি, বিভিন্ন দেশ, আফ্রিকার দেশ, ক্যারিবিয়ান দেশগুলো তাদের কাছ থেকে বিভিন্ন শুল্ক সংক্রান্ত নতুন ধরনের কি বলবো চুক্তি করে নিয়েছে। আমরা এই ট্যারিফ এতদিন কেন রিভাইজ করলাম না, আলোচনা করলাম না? বিকেএমই আপনার সংগঠনের কথাও যদি বলি, আপনারা কেন এটাকে পুশ করলেন না? এত বড় ধাক্কা তো তাহলে খেতে হতো না। দেখেন, আপনি তো ইউএস এর কথা বললেন, আমরা কিন্তু অনেক দিন ধরেই বিভিন্ন রাষ্ট্রের সাথে, বিশেষ করে মাল্টি কান্ট্রি ইনিশিয়েটিভ যেগুলো আছে সেগুলোর সাথে আমরা এই রকমের এফটিএ করার ব্যাপারে বা মাল্টি এগ্রিমেন্ট করার ব্যাপারে বলে আসতেছি। যেমন বাংলাদেশ, আপনার বারবারই আমরা একটা কথা বলি জিএসপি প্লাস। আপনি যদি ইউএসএ এক্সপোর্ট ধরেন, আমাদের ইউএসএতে আমাদের এক্সপোর্ট প্রায় $8 বিলিয়ন মতো, আমাদের $32 বিলিয়ন আমাদের এক্সপোর্ট ইউরোপিয়ান ইউনিয়নে হয়। ইউরোপিয়ান ইউনিয়নে আমরা বলি যে জিএসপি চলে গেলে জিএসপি প্লাসে কিন্তু আমাদের গার্মেন্টস সেক্টর বা আমাদের 84% এক্সপোর্টের কোনো লাভ হবে না, আমাদের এফটিএ করতে হবে। সেই একটা বড় যেটা নাকি সবচেয়ে বড় ব্যাপার আমাদের, সেটা তো আমরা শুরু করি নাই। এবং আপনি বলবেন যে আমাদের 2029 পর্যন্ত সময় আছে, সেটা তো এক্সটেন্ডেড পিরিয়ড। 2026-এ আমাদের গ্র্যাজুয়েশন হয়ে যাবে। এটাও কিন্তু কোভিডের জন্য 2 বছর এক্সটেন্ড করে, এটা শেষ হওয়ার কথা 2024-এ। তাহলে আমরা 2024 এখন 2025-এ দাঁড়ায় আছি। তাহলে আমাদের কাজটা শুরু করা হচ্ছে ছিল 2020-এ বা 2019-এ, আমরা তো শুরু করি নাই। আমরা বারবার বলে আসতেছি, ইভেন আপনি যে ট্যারিফের কথা যেটা বললেন, যেটা আমি একটা নামি বলে উদাহরণ দিই, ডক্টর জাহিদুল সাত্তার স্যার, উনি সবসময় বলে আসতেছেন যে এরকম প্রোটেকশন ট্যাক্স যদি থাকে তাহলে এক্সপোর্ট গ্রো করে না। মানে উনি খুব সুন্দর একটা উদাহরণ দেয় যে আপনি যে আমাদের গার্মেন্টস এত বেশি ফ্লার্স করলো, আমাদের গার্মেন্টস এত ভালো করলো, জুতা কেন করে নাই? বিকজ জুতার উপরে অনেক হাই ইম্পোর্ট ডিউটি আছে বাংলাদেশে, এই ট্যারিফ অনেক হাই। তো ফলে জুতা ম্যানুফ্যাকচারাররা আমাদের এই লোকাল মার্কেটের দিকে অনেক বেশি নজর দিতে পছন্দ করে, বিকজ তার এখানে ওই ট্যারিফের কারণে সে অনেক বেশি প্রফিট করতে পারে। ফলে তারা এক্সপোর্টে যেহেতু প্রফিট কম, এক্সপোর্ট অনেক ঝামেলা, ওনার কথা যে এই জন্য যাচ্ছে না। তো মানে হাই ট্যারিফ থাকলে কিন্তু অনেক সময় ইন্ডাস্ট্রি গ্রো করা খুব বাধা সৃষ্টি করে, এক্সপোর্ট মার্কেটও বাধা সৃষ্টি করে। এবং নট অনলি দ্যাট, বাংলাদেশে কিন্তু শুধু ট্যারিফ ব্যারিয়ার, হাই ট্যারিফ ব্যারিয়ার না, ইটস ভেরি কমপ্লিকেটেড। মানে আপনি যদি আমাদের ইম্পোর্ট ট্যাক্সে যান, দেখবেন এসডি, সিডি, এআইটি, সো মেনি। আমি অ্যাজ এ এক্সপোর্টার, আমি যদি যখন ইউরোপে এক্সপোর্ট করি, এটা যদি এত বেশি কমপ্লিকেটেড হতো, আমি কিন্তু নিজেই মানে আনইজি ফিল করতাম যে এত বেশি কমপ্লিকেটেড জায়গাতে ব্যবসা করাটা টাফ, ফলে ইনভেস্টমেন্টও আসে না। নন ট্যারিফ ব্যারিয়ার আছে, আপনাদের ট্যারিফ ব্যারিয়ারের কথা বললেন, আমাদের ইন্টারনাল অনেক বেশি নন ট্যারিফ ব্যারিয়ার আছে। আমরা বলি যে ইন্ডিয়াতে এক্সপোর্ট করতে গেলে আমাদের নন ট্যারিফ ব্যারিয়ার ফেস করতে হয়। আমরা যে ইন্ডাস্ট্রি চালাইতে গেলে বা আমাদের এক্সপোর্ট করতে গেলে বাংলাদেশে যে এক্সপোর্টাররা নন ট্যারিফ ব্যারিয়ারের মুখোমুখি হয়, এইটাও তো আমরা কারেকশন করি নাই। ফলে আমাদের আসলে অনেকগুলো জায়গা আছে যেগুলো নাকি আমরা কিন্তু বারবার বলতেছি। এই আমাদের বলার জায়গা কি? সরকারের কাছে চিঠি দিয়ে বলা, আর আপনাদের এরকম বিভিন্ন টক শোতে বা সাংবাদিকদের মাধ্যমে সরকারের কাছে তুলে ধরা। আপনারা যদি দেখেন, এটা কিন্তু আমরা গত 8-10 বছর ধরেই আমরা রেগুলার বলে আসতেছি, কিন্তু কোনো একটা কারণে সরকার এটাকে বা সরকারে যারা নীতি নির্ধারণী পর্যায়ে ছিলেন তারা এটাকে আসলে গুরুত্ব সহকারে দেখেন নাই। এখন যখন ট্রাম্প প্রশাসন বলতেছে, এখন তারা ট্যারিফ কমানো, ট্যারিফকে রেগুলেশন করা, এগুলোতে যাচ্ছেন। আমি আপনাকে জাস্ট একটা আধা মিনিট সময় নিই। বাংলাদেশের এভারেজ ডিউটি বলা হয় 55%, কিন্তু বাংলাদেশ সরকার কিন্তু এটা কালেকশন করতে পারে না, বিকজ এরকম অনেক জিনিসে ট্যারিফ দেওয়া আছে যেগুলো ইম্পোর্টই হয় না। তো কি দরকার ওগুলোতে হাই ট্যারিফ রাখার? নাম্বার 1। নাম্বার 2, আমার লোকাল ইন্ডাস্ট্রি প্রোটেকশন নাই, লোকাল ইন্ডাস্ট্রি নাই, এবং আগামী 10 বছরেও ইন্ডাস্ট্রি হওয়ার কোনো চান্স নাই। সেই জিনিসগুলোতে আপনি এখন কেন হাই ট্যারিফ দিয়ে রাখছেন? যখন হবে ইন্ডাস্ট্রি আস্তে আস্তে আপনি তখন যখন কেউ আসবে করবে তখন ট্যারিফ বসান, এখন হাই ট্যারিফ দিয়ে রাখছেন। সাস্টেনেবল প্রোডাক্ট আমি যদি বলি সোলার বা এইসব জিনিসপত্রে আপনি হাই ট্যারিফ দিয়ে রাখছেন। তা এইসব ট্যারিফ দেওয়ার মাধ্যমে তো আসলে আমাদের রাষ্ট্রের খুব বেশি উপকার হচ্ছে না। তো এই জায়গাগুলোতে যদি আমরা আগে থেকে কাজ করতাম, তাহলে তো আজকে গিয়ে আমার বাংলাদেশ 55% এভারেজ ট্যারিফ, এটাও শুনতে হইতো না। নিঃসন্দেহে আমরা একটি বিরতি নিব, বিরতির পর ফিরে এসে আমরা একটু শ্রমবাজার পরিস্থিতি কী হবে এবং অল্টারনেটিভ মার্কেট আমাদের সামনে কী আছে সেটা নিয়ে একটু প্রশ্ন করব। দর্শক, একটি বিরতির পর বিকেএম এর এক্সিকিউটিভ প্রেসিডেন্টের সাথে খুব দ্রুত ফিরবো, আমাদের সাথেই থাকুন। দর্শক, আবারও স্বাগত, আপনারা দেখছেন দ্য বিজনেস। আমাদের সাথে স্টুডিওতে আছেন বিকেএম এর নির্বাহী সভাপতি ফজলে শামীম এহসান। আমরা কথা বলছিলাম যে আমরা অল্টারনেটিভ মার্কেট নিয়ে ভাববো কিনা। আমি একটু অল্টারনেটিভ কম্পিটিটরের কথা দিয়ে শুরু করতে চাই। আপনি তো চীন, ইন্ডিয়া এবং ভিয়েতনামের কথা বলছিলেন, নতুন করে এখন মাথায় নামছে তুরস্ক, মিশর আর ইথিওপিয়া। ওরা নেটওয়ার্ককে নিয়েই একটা বড় ড্রাইভ দিতে যাচ্ছে, ভিয়েতনাম তো আছেই।
এই বড় ড্রাইভগুলোর ক্ষেত্রে তারা কিছু প্যাকেজের মতো অফার দিচ্ছে, কিছু স্ট্র্যাটেজিক জায়গা তারা একদম স্পেসিফাই করছে, তোমাকে আমি দ্রুত ডেলিভারি দেবো, আমার ট্যারিফ সুবিধা আছে, আরও নানা ধরনের মানে লুক্রেটিভ অফার তারা তাদের বায়ারদেরকে দিচ্ছে। এটা একটা দিক। দ্বিতীয়ত হচ্ছে আমরা এখনো, আপনি যেটা শুরুতেই বলছিলেন যে লো কস্ট মডেল বা হাই ভলিউম, এই প্যাটার্নে আমরা এখনো এগিয়ে যাচ্ছি। যদি তাই হয়, আমরা যদি ইউএস এর বাজারে সামনে আমাদের কোনো কারণে রপ্তানি কমে যায়, আমরা আসলে কোনো বিকল্প দেশগুলোকে বা বিকল্প অঞ্চলগুলোকে ভেবে এখন থেকে আপনারা যোগাযোগ শুরু করছেন কিনা? বিকল্প মার্কেট আসলে খুব বেশি নাই, কারণ আপনার জনসংখ্যা যতই থাকুক, তার যদি পার্চেজিং ক্যাপাসিটি না থাকে, তাহলে তো ওটা আমার জন্য লুক্রেটিভ কোনো মার্কেট হবে না। ইউএসের মার্কেটে বিকল্প আসলে বিশ্বে নাই। তার প্রমাণ যখন ইউএসএ তার মার্কেটের উপরে ট্যারিফ সারা বিশ্বে বসানো শুরু করলো, প্রত্যেকটা দেশ, ইভেন ইউরোপিয়ান ইউনিয়নও কিন্তু ধর্ণা দিল নেগোসিয়েশনের জন্য। তার মানে আসলে বিকল্প খোঁজাটা খুব বেশি সহজ না। বিকল্প মার্কেট যেগুলো আছে, যাদের পার্চেজিং ক্যাপাসিটি আছে, আপনি যদি জাপান বলেন, আমরা অলরেডি জাপানে এক্সপোর্ট করতেছি, $1 বিলিয়ন উপরে আমাদের এক্সপোর্ট বাড়তেছে, আর একটু জোর দেওয়া প্রয়োজন। চীন, এবং কিন্তু এর বাইরে যাদের মিডল ক্লাস পিপল অনেক বেড়ে এসেছে, এই যে একটা ভালো মার্কেট হতে পারে, তারা আবার প্রত্যেকে ম্যানুফ্যাকচারার, যেমন চীন, ভারত, ব্রাজিল, এই তিনটা একটা খুব বড় দেশ। এই তিনটা দেশই কিন্তু আবার বড় ম্যানুফ্যাকচারার। তো ফলে ওইসব মার্কেটে পেনিট্রেট করা একটু টাফ, খুব ইজি না যে আমি ইচ্ছা করলে গিয়ে আমি এখানে ঢুকে যেতে পারবো। আর এর বাইরে অস্ট্রেলিয়া আছে, আমরা ওইখানেও চেষ্টা করছি। কিন্তু সর্বোপরি যতই বাড়ুক, আমাদের যে $5-6 বিলিয়ন এক্সপোর্ট অ্যাপারেলসের, এইটা আসলে এই 2-3 বিলিয়ন দিয়ে তো আর কাভার হবে না, মানে সেটা লাগবে। আর আপনি একটা কথা বলেছেন যে ওই তুরস্ক বা মিশর ওরা চেষ্টা করছে নিয়ার সোর্সিং, একটা খুব কথা খুব পপুলার হয়েছে রিসেন্ট ইয়ারগুলোতে, যে কাছে থেকে সোর্সিং, নিয়ার সোর্সিং বলে ওরা। বাট এইটা আমি আসলে এখন আমি ওদেরকে ভয় পাচ্ছি না, বিকজ জনসংখ্যার ব্যাপার আছে। সবচেয়ে বড় একটা জিনিস আমি বলি, আঙ্গুলের সাইজ একটা ব্যাপার আছে। হ্যাঁ, এবং তুরস্কের যে জীবনযাত্রার মান, সেখানেও তুরস্কের পক্ষে এই যে ভলিউমের যে অর্ডারগুলা, সেগুলো করা সম্ভব না। হয়তো বা নিশ মার্কেটে অল্প অল্প দামি ব্র্যান্ড, যেগুলো খুব বড় কোয়ান্টিটি না, সেগুলো হয়তো তারা করতে পারে, এবং ওগুলা আসলে চায়না থেকেই মুভ হবে। ওগুলো বাংলাদেশ থেকে অর্ডার তুরস্কে যাবে না, হয়তো চায়নার এই ভলিউমের কারণে কিছু অংশ যাবে, তাও খুব বেশি বড় পরিমাণে না। কারণ গার্মেন্টসে শুধু গার্মেন্টস না, এর সাথে ব্যাকওয়ার্ড লিঙ্কেজে বড় একটা অংশ জড়িত থাকে। টেক্সটাইল বলেন, কাপড়, অ্যাক্সেসরিজ, লজিস্টিক, অনেকগুলা জিনিস থাকে। ফলে এটা খুব সহজে রিপ্লেস হয় না। আপনার একজন প্রতিযোগী ভিয়েতনামের কথা যদি বলি, তারা সাউথ ইস্ট এশিয়াকে এখন বড় ফোকাস হিসেবে ধরছে, এবং সেখানে তারা এখন এই নিয়ার সোর্সিং এর ট্রেন্ডটাকে সেল করার চেষ্টা করতেছে। ওখানেও তো একটা বড় বাজার আছে। হ্যাঁ, ভিয়েতনাম বলেন, বা আপনি যদি বলেন থাইল্যান্ড, আপনি বলতে পারেন, তারা লোকাল ইন্টারনাল, মানে আপনার আসিয়ান কান্ট্রিগুলোর ভিতরে তাদের এক্সপোর্ট অনেক বেশি, এবং তাদের বিভিন্ন ট্যারিফ এবং বিভিন্ন লজিস্টিক সুবিধা থাকার কারণে তারা এই নেট সোর্সিং এর মাধ্যমে যে ইন্টারনাল যে বিজনেসটা বলে, এটা কিন্তু একটা হিউজ। আপনি আসিয়ান কান্ট্রি যদি ইন্টারনাল বিজনেস দেখেন, এসে ট্রিমেন্ডাস, মানে ইউরোপিয়ান ইউনিয়ন পরপরই কয়েক ট্রিলিয়ন ডলারের বিজনেস। তো এগুলা থাকবে, এগুলার ভিতরে আমাদের জন্য ওইসব জায়গাতে গিয়ে যাওয়াটা মুশকিল। এবং সেই মার্কেটগুলোর থেকে আমরা যদি নাকি বড় মার্কেট, যেটা আমি বললাম যে জাপান বলেন, অস্ট্রেলিয়া বলেন, সাউথ আফ্রিকা, ব্রাজিল বা সাউথ আমেরিকা ওভারঅল ইন টোটাল বলি, এগুলোর দিকে নজর দিলে ভালো হবে। যদিও এখন আমরা অলরেডি লেট করে ফেলছি, আমরা আবার লেটও না, কারণ আমরা তো জাপান মার্কেটে ভালো মতো শুরু করেছিলাম। চায়নাতেও কিন্তু আমরা $1 বিলিয়ন ক্রস করেছিলাম, ইন্ডিয়াতে আমরা কিন্তু $1 বিলিয়ন ক্রস করেছি, এবং $5 বিলিয়ন আমাদের টার্গেট ছিল যে ইন্ডিয়াতে খুব সহজেই $5 বিলিয়ন গার্মেন্টস সেক্টর পৌঁছানো সম্ভব। কিন্তু সাম্প্রতিক এই তাদের সাথে একটু রাজনৈতিক টানাপোড়েন, বর্ডার বন্ধের কারণে আমাদের অ্যাপারেলসগুলা, আমাদের গার্মেন্টস এক্সপোর্ট বর্ডার দিয়ে বন্ধ করে দিল। শীতে গেলে আবার যে সামান্য ডিফারেন্সটা হয়, এতে আমরা মার্কেটটা হারাবো টাইম এবং কস্টিংয়ের কারণে। তো এই জায়গাগুলো একটু সমস্যা, এগুলো যদি আমরা ঠিক করতে পারি, আমি মনে করি ইন্ডিয়া আমাদের জন্য একটা খুব ভালো মার্কেট হবে, যেখানে আমরা অচিরেই হয়তো $2-2.5 বিলিয়ন পৌঁছে যেতে পারবো। নিটওয়্যার খাতে যারা আপনারা উদ্যোক্তা আছেন, আপনার একটা বড় সাফল্যের কথা সবসময় পোশাক খাতে সবাই মোটামুটি এটা বলেন, সেটা হচ্ছে যে আমাদের 90% সুতা বলি বা ফ্যাব্রিক বলি, এগুলো এখন দেশ থেকেই সোর্সিং করার সুযোগ তৈরি হয়েছে। তো ওটা নিচ্ছি ব্যাকওয়ার্ড লিঙ্কেজ একটা বড় ইন্ডাস্ট্রি তৈরি হয়েছে। এর বাইরে জিপার, বাটন, আরও যত ধরনের আনুষঙ্গিক অ্যাক্সেসরিজ আছে, সেটারও একটা বড় বাজার ব্যাকওয়ার্ড লিঙ্কেজে তৈরি হয়েছে। আপনি বলছিলেন যে ব্যাকওয়ার্ড লিঙ্কেজও এফেক্ট পড়বে। আপনারা যদি ধাক্কা খান, পোশাক খাত যদি ধাক্কা খায়, ব্যাকওয়ার্ড লিঙ্কেজের কি হবে? হ্যাঁ, এটা একটা খুব বড় চ্যালেঞ্জের জায়গা। কারণ আপনি দেখেন, যদি ভারতীয় এক্সপোর্টারদেরকে চিন্তা করেন, তারা অ্যারাউন্ড 45% মতো সুতা বাংলাদেশে এক্সপোর্ট করে। 55% সুতা কিন্তু তারা অন্যান্য দেশে এক্সপোর্ট করে। মানে তারা শুধুমাত্র বাংলাদেশ বেস না, তাদের যে কস্টিং বা প্রাইসিং বলেন, তারা কিন্তু গ্লোবালি করছে, কারণ তাদের মেজর মার্কেটও বাংলাদেশ না। যদিও 45%, বাট 55% তারা অন্য দেশে করতেছে। চায়নাও যদি বলেন, তারা সুতা অন্যান্য দেশে এক্সপোর্ট করতেছে। ইভেন ইন্দোনেশিয়াও
প্রচুর পরিমাণে ম্যানমেড ফাইবার অন্যান্য দেশে এক্সপোর্ট করতেছে। এইখানে আমাদের লোকাল মার্কেটটা স্ট্রং থাকার কারণে আমাদের ব্যাকওয়ার্ড লিঙ্কেজ আসলে ডাইরেক্ট এক্সপোর্টে খুব বেশি সাফল্য দেখায়ও নাই বা তারা প্রয়োজনীয় বোধ করে নাই। ফলে তাদের আসলে ওই লজিস্টিক বলেন বা তাদের ওই স্ট্রাকচারটা গড়ে ওঠে নাই। এখন হঠাৎ করে যদি গার্মেন্টস সেক্টরে একটি বিপদ হয় আল্লাহ না করুক, তাহলে আসলে ব্যাকওয়ার্ড লিঙ্কেজ যে ডাইরেক্ট এক্সপোর্টে যাবে সেই তো তাদের ইনফ্রাস্ট্রাকচারটা নাই যে তারা অন্য দেশে সুতা এক্সপোর্ট করবে বা অ্যাক্সেসরিজ এক্সপোর্ট করবে। যেরকম চায়না প্রচুর পরিমাণে অ্যাক্সেসরিজ এক্সপোর্ট করে আমাদের দেশে বা অন্যান্য দেশে। আমাদের দেশে অ্যাক্সেসরিজ ফার্মগুলো কিন্তু এক্সপোর্ট করে না, তারা শুধু আমাদের লোকাল গার্মেন্টসগুলোর উপরই মানে যারা এক্সপোর্টে তাদের উপর নির্ভরশীল। ফলে এই জায়গাটা আসলে খুব বেশি বড় একটা চ্যালেঞ্জের মুখে পড়ে যাবে যদি নাকি এখন থেকে ওনারাও যদি ডাইরেক্ট এক্সপোর্টের চেষ্টা না করেন এবং ওনাদের ইনফ্রাস্ট্রাকচার বলেন তাদের যে কস্টিং বলেন এগুলো আসলে গ্লোবাল মার্কেটের সাথে মিলিয়ে এখন থেকে তৈরি করা শুরু করা উচিত। কারণ আমরা জানি না যে ভবিষ্যতে কী হবে। এখন গার্মেন্টসে ইনভেস্টমেন্ট যদি আপনি বলেন, গার্মেন্টসে লোক অনেক বেশি কাজ করে ইনভেস্টমেন্টের তুলনায়। ব্যাকওয়ার্ড লিঙ্কেজে যদি আমি আমার নিটিংয়ের কথা বলি, আমি আমার ডাইংয়ের কথা বলি, আরেকজন স্পিনিংয়ের কথা বলেন, এখানে কিন্তু ইনভেস্টমেন্ট অনেক অনেক গুণ বেশি। ফলে এত বড় হাই ইনভেস্টমেন্ট নিয়ে রিস্কে পড়ে যাওয়ার থেকে আমার মনে হয় এখন আমাদের আস্তে আস্তে অন্যান্য দেশে এক্সপোর্টের মানে র মেটেরিয়ালস এক্সপোর্ট, সুতা এক্সপোর্ট, কাপড় এক্সপোর্টের দিকেও নজর দেওয়া উচিত। আমি মনে করি ইন্ডিয়া যদি পারে তাহলে আমরা পারবো না কেন। ডেফিনেটলি। আরেকটি বিষয় সেটি হচ্ছে যে আপনার নিজের কাজের সুবাদে আপনার শ্রম পরিস্থিতি নিয়ে বেশ কিছু কাজের সুযোগ হয়েছে আমি জানি। সেটার আঙ্গিকেই যদি বলি, আমরা এখন যেই ধরনের ট্রেন্ডের দিকে যাচ্ছি, আমাদের শ্রম পরিস্থিতি নিয়ে আসলে কি হবে, আপনারা সেটা নিয়েও ভাবছেন কিনা, উদ্বিগ্ন হওয়ার মতো কিছু আছে কিনা? আজকেই সরকার একটা সংস্থা থেকে জানতে চেয়েছিল যে আমাদের শ্রম পরিস্থিতি কি সমস্যা হতে পারে। এটা কিন্তু এটা আসলে খুব একটা খারাপ দিক আসতে পারে যে ইমিডিয়েটলি বেশ কিছু ফ্যাক্টরি হয়তো বা কাজের অভাবে বন্ধ হয়ে যাবে এবং ইন লং টার্ম যদি আমেরিকা এইটা অনেক দিন কন্টিনিউ করে এবং ভারত যদি নাকি সিরিয়াসলি এই ব্যবসাটা নেওয়ার চিন্তা করে, তাহলে ভবিষ্যতে নট মানে খুব সহজ সময়ের মধ্যে না, কাছাদারের সময়ের মধ্যে না, কিন্তু হয়তো 1-1.5 বছরের মধ্যে আমাদের আরও বেশ কিছু সেক্টরে সমস্যা হতে পারে যদি ভারত চায়। কিন্তু যদি আমার মনে হয় যে ভারত আসলে গার্মেন্টস সেক্টরে খুব বেশি নজর না দিয়ে ওনারা বেসিক টেক্সটাইলের দিকে নজরটা বেশি দিবে আমার ধারণা। বাট তারপরেও যদি নাকি এটা হয় তাহলে একটি ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হবে, প্রচুর লোক কর্মহীন হবে। এবং প্রচুর লোক বলতে কি আমি যেটা বলি যে দেখেন একটা ইন্ডিভিজুয়াল যদি চাকরি হারায় এটা কিন্তু তার ফ্যামিলির জন্য কিন্তু অনেক বড় ব্যাপার। আপনি হয়তো বলবেন যে বাংলাদেশে 17 কোটি লোক মানুষের দেশে 2 লাখ 3 লাখ লোক চাকরি হারা হলে মানে 17 কোটি তুলনায় খুব বেশি না, 2 লাখ ফ্যামিলি কিন্তু অনেক বড় ব্যাপার। কারণ যিনি চাকরিহীন হয় ওনার ফ্যামিলি বুঝতে পারে যে কত কষ্ট তার জীবন ধারণের ক্ষেত্রে হয়। ফলে এইটা আমরা আসলে চিন্তা করে যে অল্টারনেট কি করা যায় সেটা নিয়ে আমরা আসলে কাজ করা শুরু করব। 1 আগস্টটা যাওয়ার পরে আসলে আমরা টোটাল অ্যাকচুয়াল সিনারিওটা বুঝতে পারবো যে আসলে কোন দিকে আমরা যাব বা কি আমাদের করণীয় সত্যিকারে ঠিক করা দরকার। আরেকটা প্রসঙ্গ আমি সামনে না আনলেই না, এটা হচ্ছে যখন আপনাদের এই বাস্তবতা এখন সমালোচনা হচ্ছে তখন যেটা বলে একেবারে প্রথম প্রসঙ্গে আপনাকে আমি আবার নিয়ে যেতে চাই, সেটা হচ্ছে লো কস্ট হাই ভলিউম। কিন্তু এটা নিয়ে যখনই আলোচনা হয় আপনারা তখনই সমালোচনা হয় যে ফরওয়ার্ড ফ্যাশন নিয়ে আপনারা ভাবেন নাই, অর্থাৎ R&D নিয়ে ভাবেন নাই, নতুন ধরনের ফ্যাশনের জনরা নিয়ে আমরা কাজ করি নাই, যে কারণে হচ্ছে বিদেশি ক্রেতারা আমাদের মাঝে কোনো নতুনত্ব খুঁজে পাচ্ছে না। আসলেই কি তাই? না, আমি এটার সাথে একটু দ্বিমত পোষণ করি। আপনি যদি এখন থেকে 5 বছর আগে যান দেখবেন যে আমাদের এখানে 4টা এইচএস কোডের মেইন এইচএস কোডের মধ্যে আমাদের সম্পূর্ণ এক্সপোর্টগুলো ছিল। তারপর যে রিসেন্ট ডাটা দেখেন দেখবেন যে আমাদের মেইন যে আমরা যে লো প্রোডাক্ট আইটেমগুলো করতাম এগুলো এক্সপোর্ট কমছে, অনেক কমছে, একদম পুরো ডিক্লাইন। কিন্তু আমাদের এখন মেইন এইচএস কোড হয়ে গেছে 10টা, তার মানে আমরা প্রোডাক্ট বাড়াইছি। আপনি যদি চিন্তা করেন 5 বছর আগে তুলনায় আমাদের প্রায় দ্বিগুণ হয়েছে এক্সপোর্ট, কিন্তু মেইন প্রোডাক্ট যেগুলো ছিল এইচএস কোডের যে প্রথম 4টা সেগুলো কমছে। তাহলে বাড়ল কোত্থেকে? যে আমি যদি ডাবল ভলিউম করলাম তার মানে আমি অন্যান্য আইটেমও আমরা করা শুরু করছি। এখন একটা জিনিস জানতে হবে, দেখেন আমরা নতুন নতুন আইটেম করতেছি কিন্তু নতুন নতুন আইটেমের ভলিউম কিন্তু আমি যেটা আপনাকে শুরুতে বলেছিলাম যে আপনি যদি বছরে যদি 5টা শার্ট কিনেন তাহলে একটা স্যুট কিনবেন, বা 10টা শার্ট যে কিনে সে বছরে একটা স্যুট কিনে। তো ফলে ওগুলো দিয়ে তো ভলিউম খুব বেশি বাড়ানো যাবে না। আমি যদি এখন বলতে পারি আমি একটা বাইসাইকেল প্যান্ট করি, তাহলে আমার ফ্যাক্টরিতে আমি বাইসাইকেল প্যান্ট করি, আমি রিয়েল মাদ্রিদের বাস্কেটবল জার্সি করি, কিন্তু রিয়েল মাদ্রিদের বাস্কেটবল ফ্যান কতজন আর ইয়ারলি আমি বাস্কেটবল জার্সি বানাইতে পারবো কতজন? আর যিনি বেসিক টি শার্ট করেন উনি তো কোটি কোটি পিস বেসিক টি শার্ট করতে পারেন, কারণ ওইখানে ফ্রি বেসিক টি শার্ট দেওয়া হচ্ছে, একটা টি শার্ট দেওয়া হচ্ছে, বিভিন্ন অকেশনে দেওয়া হচ্ছে, যারা কাবাব বানাচ্ছে ডেইলি একটা করে টি শার্ট পরে কাবাব বানানো শেষে ফেলে দিচ্ছে। তো এখন আপনি তো ওই যেটা নাকি লো এন্ড প্রোডাক্ট তার সাথে এই বড় ভলিউম মিলাতে পারবেন না, অবশ্যই এটা বেশি থাকবে, কিন্তু আমরা কিন্তু প্রোডাক্ট যে ডাইভার্সিফাই হচ্ছে তা না। এখন আরেকটা সমস্যা আছে আমাদের, আমি যেটা বলছিলাম আমাদের অনেকগুলো নন ট্যারিফ ব্যারিয়ার আছে।
যে এই নন টেরিফ ব্যারিয়ারগুলোর কারণে আমরা যে একটা নতুন জিনিসে যাব সেটা যাওয়াটা খুব কঠিন হয়ে যায়, কারণ আমাদের যে রুলস অ্যান্ড রেগুলেশনগুলো আছে, যে লগুলো আছে, সেগুলো খুব চেঞ্জ হচ্ছে না, খুব দ্রুত চেঞ্জ হয় না। এগুলো চেঞ্জ করতে গেলে অনেক বছর সময় লাগে আমাদের বাংলাদেশে। কিন্তু ফ্যাশনটা খুব ডাইনামিক, ফ্যাশন কিন্তু খুব দ্রুত চেঞ্জ হয়, গ্লোবালি ফ্যাশন খুব দ্রুত চেঞ্জ হচ্ছে। ফলে নতুন একটা আইটেম করতে গেলে বিভিন্ন সময় আমরা হয় কি নন টেরিফ ব্যারিয়ারের কারণে আমরা আটকায় যাই। আমি একটা ছোট্ট উদাহরণ দিই আপনাকে। যেমন ধরেন আপনার কোভিডের 2021-এর পরের থেকে বা 2020 থেকে অনলাইন শপিং কিন্তু অনেক বেড়ে গেল। এখন এই অনলাইন শপিংটা কি করতে হচ্ছে, দুবাই বেস করতে হচ্ছে বা ইউরোপের কোন একটা বেস করতে হচ্ছে। চায়না কিন্তু এখানে দ্রুত তার পলিসি চেঞ্জ করে ফেললো। চায়না থেকে যদি আপনি এখনই আপনি যদি আপনার মোবাইলে বসে একটা অর্ডার দেন, এক পিস আলিবাবা বা তাওবাও, এক পিস যদি আপনার কলম অর্ডার দেন, সে বাংলাদেশে পাঠিয়ে দিবে। কিন্তু আপনি যদি কোনো একটা ইউরোপিয়ান বায়ার, একটা লোক যদি বাংলাদেশ থেকে 2 পিস টি শার্ট অর্ডার দেয়, আমি কিন্তু পাঠাতে পারবো না, কারণ বাংলাদেশে এই সিস্টেমটা নাই যে আমি বাল্কে সুতা কিনতেছি 2 পিস করে কিভাবে আমি আউট করব আমার যে টোটাল বন্ডেড ওয়্যার হাউস থেকে, এই জিনিসগুলো গড়ে উঠে নাই। তো আমি এটা জাস্ট একটা উদাহরণ দিলাম আর কি। এরকম অনেকগুলো নন টেরিফ ব্যারিয়ার আমাদের রয়ে গেছে। এর ফলে আমরা হয়েছি কি চাইলেই নতুনত্বের সাথে তাল মিলাইতে পারি না, একটু স্লো হয়ে যায় আমরা। আমরা আর দুইটা প্রশ্ন করবো, তারপর আরেকটা বিরতি নিব। সেটা হচ্ছে আমরা তাহলে বিকল্প বাজার হিসেবে যদি পশ্চিমের বাজারে আমি ইউরোপকে ধরে নিই, যে ইউরোপের বাজারে আমরা বড় একটা বাজার, এখন আমাদের হচ্ছে আমাদের একটা ব্রিদিং স্পেস আছে। আমি তো শুনতে পাই ওখানেও মানুষের পারচেস পাওয়ার কমে যাচ্ছে, বা ওখানকার ইকোনমিও অনেক দেশ এখন ইউরোপে স্ট্রাগলিং। সেই ক্ষেত্রে আসলে ইউরোপ নিয়ে আপনারা কোনো ধরনের ঝুঁকির কথা দেখছেন কিনা, বা আপনারা ওখান থেকে কোনো ধরনের বিকল্প আভাস পাচ্ছেন কিনা? হ্যাঁ, যেমন ইউরোপ কিন্তু এখন তারা প্রায়োরিটি চেঞ্জ করেছে। এতদিন ছিল তার হিউম্যান রাইটস বা ডেভেলপিং বা ধরেন সাহায্য করা, এখান থেকে কিন্তু তার প্রায়োরিটি যুদ্ধে নিয়ে গেছে। ঐতিহাসিক কারণেই তারা যেহেতু আগে থেকে যুদ্ধ করে অভ্যস্ত, ফলে তারা এখন একটা যুদ্ধ পেয়ে তারা খুব খুশি মনে, আমার মনে হয় যুদ্ধটাকে তারা ফার্স্ট প্রায়োরিটিতে নিয়ে গেছে। এবং এর কারণে তাদের সাধারণ মানুষের জীবনযাত্রার উপরে খুব বেশি একটা প্রভাব পড়েছে, এবং ইউরোপেও সেলস ড্রপ করেছে। কিন্তু ইউরোপের সেলস যেটা ড্রপ করছে গত 2 বছর ধরেই, এটা রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই, আমি যেটা বলি ইউরোপের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে, যখন নাকি আমেরিকায় এসে ওই জার্মানির যে গ্যাস পাইপটা ওইটা যখন ব্রাস্ট করে দিল, তারপর থেকে ইউরোপ কিন্তু জ্বালানির কারণে একটা প্রেশারের মধ্যে আসে। কিন্তু আমাদের উপরে সেই ঝড়টা আসে নাই এই কারণে, কারণ তখন তারা চায়নার থেকে তাদের সোর্সিং কমায়, আমাদের সাথে সোর্সিংটা ঠিক মতোই ছিল। এবং আমরা মনে করি ইউরোপে যেটা আমরা সেলস খুব বেশি ড্রপ হয়তো বা করবে না আপাতত, গ্লোবাল এই টার্মোয়েলের কারণে ইউরোপেও একটু ঠান্ডা, বাট ইউরোপের অর্ডার ড্রপ না করলেও প্রাইস হিউজ ড্রপ করবে, কারণ বায়াররা আনফেয়ার প্র্যাকটিসে খুবই অভ্যস্ত। তারা যখন দেখবে আমেরিকার অর্ডার কমে গেছে, তারা এই সুযোগটা নিয়ে এই ইউরোপের বিভিন্ন বায়াররা করবে কি আমাদের থেকে একটা আনফেয়ার একটা অ্যাডভান্টেজ নেবে, আনডিউভাবে আমাদের প্রাইসটা কমাই দিবে, যেটা আরো বড় একটা সমস্যা দেখা দিবে আমাদের জন্য। আমি শেষ প্রশ্ন করতে চাই, তারপর আরেকটি বিরতি নিব। সেটা হচ্ছে যে আপনারা যখন উৎপাদন করতে চান, এই চ্যালেঞ্জটা আপনারা সবসময় সামলান, সেটা হচ্ছে বিদ্যুৎ ও জ্বালানির যে পরিস্থিতি। আপনারা যেই এখন ট্যারিফ যুদ্ধের ভেতর দিয়ে বাংলাদেশ যাচ্ছে, এর মাঝখানে আপনাদের উৎপাদন পরিস্থিতি এখন কোন পর্যায়ে আছে? বিশেষ করে বিদ্যুৎ ও জ্বালানির নিশ্চয়তা আপনারা বা সরবরাহ আপনারা ঠিকমতো পাচ্ছেন কিনা? এটা খুব আনপ্রেডিক্টেবল, কোনোদিন থাকে কোনোদিন থাকে না। যেদিন সূর্য বেশি উঠে সেদিন কোনো কারণে থাকে না, যেদিন বেশি বৃষ্টি হয় সেদিন থাকে না, আবার যেদিন খুব বেশি ঠান্ডা পড়ে সেদিন থাকে না, বাকি দিনগুলোতে থাকে। তো যাই হোক, এখন এটা আসলে অনেক দিন ধরেই আমরা কিছুটা অভ্যস্ত হয়ে গিয়েছি, বাট তারপরেও এই জন্যে বেশ কিছু ফ্যাক্টরি, কারণ এটা আসলে জায়গা টু জায়গা ডিপেন্ড করে এবং সময় টু সময় ডিপেন্ড করে, বেশ কিছু ফ্যাক্টরি এই রক্তক্ষরণ সামলাতে পারছে না, তারা ব্যাংক্রাফট হয়ে যাচ্ছে, তাদের ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে আন্দোলনের কারণে। আমি একটা ফ্যাক্টরি, আপনারা জানেন, তাদের একজন ফ্যাক্টরির মালিকের ছেলেকে শ্রমিকরা ইনসাল্টও করেছে, অ্যাসল্ট করেছে, কিন্তু ওনার ফ্যাক্টরিটা বন্ধ হয়েছে শুধুমাত্র গ্যাসের অভাবে। ওনার প্রচুর অর্ডার ছিল, ওনার বায়ার ছিল, উনি প্রফিটে ছিলেন, উনি একটা ব্যাংকের একসময় ভাইস চেয়ারম্যানও ছিলেন, ওনার কোনো কিছুর অভাব ছিল না, কিন্তু উনি গ্যাসের কারণে উনি শত শত কোটি টাকার মাল এক্সপোর্ট করতে পারেন নাই, উনি শেষ হয়ে গিয়েছেন। তো এরকম আসলে এখন ওনার বাড়িটারি বিক্রি করে দিতে হচ্ছে। তো এরকম আসলে ইন্ডিভিজুয়াল কেসে অনেকেই অনেক বিপদের মধ্যে আসে। আমাদের স্পিনিং সেক্টর এটা বড় আমাদের সেক্টর, আমাদের ব্যাকওয়ার্ড লিঙ্কেজের অনেকগুলো স্পিনিং, বিশেষ করে যারা গাজীপুর ময়মনসিংহের দিকে স্পিনিং, তারা গ্যাসের অভাবে প্রোডাকশন করতে পারতেছে না, তাদের কস্ট বেশি পড়ে যাচ্ছে, ফলে তারা দিনে দিনে একটা লসের দিকে এগিয়ে যাচ্ছেন। আবার যারা হবিগঞ্জের দিকে ফ্যাক্টরি আছে, তারা আবার গ্যাসের প্রচুর পরিমাণ প্রেশার পায়, তারা এই সমস্যার মধ্যে নাই। তো এটা আসলে ডিপেন্ড করে, বাট আমরা আসলে এই বিষয়টা নিয়ে খুব খারাপ পরিস্থিতিতে আসি। এবং
আমি গত 3-4 দিন আগে একটা লেখাতে লিখছিলাম যে একটা পেপারে যে আমাদের তো যদি সরকার ট্রাম্পের সাথে কতটুকু নেগোসিয়েশন করতে পারবে আমরা জানি না, বাট এইটাকে মোকাবেলা করার জন্য অ্যাটলিস্ট সরকার যদি আমাদের ব্যবসার যে পরিবেশটা, যে নন ট্যারিফ ব্যারিয়ার, আমাদেরকে পুলিশিংয়ের মতো করে, চোর ধরার মতো করে পুলিশিং করা, ফ্যাসিলিটির ভূমিকা না নিয়ে, প্লাস এই জ্বালানি, এগুলো যদি নাকি একটু ফ্যাসিলিটি করে দেয়, তাহলে হয়তো আমরা অন্যান্য মার্কেটের দিকে, যেটা আপনি বলছিলেন যে অন্যান্য মার্কেটের দিকে কিছুটা চেষ্টা করে হয়তো আমরা টিকে থাকার একটা বন্দোবস্ত করতে পারবো। নিঃসন্দেহে আমরা আরেকটি বিরতি নিব, বিরতির পর ফিরে এসে আমরা আপনার সম্বন্ধে আরও কিছু তথ্য জানতে যাবো, ইয়াং জেনারেশনের কিছু প্রশ্নের উত্তর খুঁজবো। দর্শক, একটি বিরতির পর খুব দ্রুত ফিরছি, আমাদের সাথেই থাকুন। দর্শক, আরেকবার স্বাগত, আপনারা দেখছেন দ্য বিজনেস। আমাদের সাথে স্টুডিওতে আছেন বিকেএমই নির্বাহী সভাপতি এবং ফতুল্লা অ্যাপারেলসের ব্যবস্থাপনা পরিচালক ফজলে শামীম এহসান। আমরা বলছিলাম ইয়াং জেনারেশন প্রশ্ন পাঠায়, আমরা এটাকে র্যাপিড ফায়ার আদলে করি, আজকেও তাই করবো। আপনার জন্য তারা 10টা প্রশ্ন পাঠিয়েছে, তারপরে বড় প্রশ্ন আমরা যাব। প্রথমে যেটা র্যাপিড ফায়ারের প্রশ্নটি যেটি করতে চাই সেটি হচ্ছে যে আপনার ক্ষেত্রে, আপনি তো নিটপণ্যের ব্যবসায়ী, কিন্তু আপনি যখন নিটপণ্য ব্যবহারের প্রশ্ন আসে, কোন ধরনের নিটপণ্য আপনি সবচেয়ে বেশি ব্যবহার করেন? আমার একটা থিওরি আছে, আমি 98 থেকে 2-1টা যারা বিদেশ থেকে এনে গিফট করছে সেগুলো ছাড়া আমি কখনো আমার ফ্যাক্টরির বাইরের কোনো নিটপণ্য ব্যবহার করি না। এবং এখন আমিও আমার শরীরের মধ্যে যতগুলো নিটপণ্য আছে সবগুলো আমার ফ্যাক্টরিতে বানানো। টি শার্ট বা এই ধরনের টি শার্ট বলেন, ভিতরের গেঞ্জি বলেন, যাই বলেন, আন্ডার গার্মেন্টস বলেন, সব আমি আমার ফ্যাক্টরিতে বানানো প্রোডাক্ট পরি, বাইরের কোনো প্রোডাক্ট পরি না। ওকে, এটা ভালো, নিজের প্রোডাক্ট সম্পর্কে নিজের আইডিয়াও হয়ে যায় ততক্ষণে। আমাদের দেশের পোশাক খাতে সবচেয়ে বড় ত্রুটি বা খুঁত আপনার কোনটাকে মনে হয়? পোশাক খাতে ত্রুটি বলতে আমাদের একটা হলো, আমাদের যে মিড লেভেল বলেন বা যারা সিনিয়র ম্যানেজমেন্ট আছে, তাদের মাইন্ডসেটটা আমরা খুব জলদি চেঞ্জ করার অভ্যাসটা গড়ে তুলতে পারি নাই। তারা এখনও তাদের নতুন কিছু নিতে গেলে একটু সময় লাগে, বাট এই সময় এসে আপনার খুব দ্রুত আসলে নতুন জিনিস নিজের মধ্যে নিয়ে নিতে হয়, এইটা একটু আমাদের অ্যাডাপ্টেশন এখনো একটু স্লো হয়। তৃতীয় প্রশ্ন, সরি, আমি শুধুমাত্র তাদের উপরে দোষ দিলাম, আমাদের মালিকও আমরা অনেকে আছি যে আমরাও নিতে আসলে কিছুটা স্লো থাকি। ওকে, ফেয়ার এনাফ। 3 নম্বর প্রশ্ন, পোশাক শিল্পে এই মুহূর্তে কোনটি বেশি জরুরি, অবকাঠামো নাকি প্রযুক্তি? প্রযুক্তি। 4 নম্বর প্রশ্ন, আপনার চোখে নিট পণ্যের সবচেয়ে অবমূল্যায়িত বাজার কোনটা, যেটাকে আমরা এক্সপ্লোর করি নাই ঠিক মতো? অস্ট্রেলিয়া বলতে পারেন, অস্ট্রেলিয়া একটি বাজার, আর আমি মনে করি সাউথ আমেরিকাতেও আমাদের কিছুটা ভালো করার সুযোগ থাকবে। ওকে, 5ম প্রশ্ন, আমরা এই মুহূর্তে কোন ধরনের ফ্যাব্রিক সবচেয়ে বেশি ব্যবহার করছি? কটন। এখনো কটনে আমরা কটনে আছি, আমাদের 70% এক্সপোর্টে এখনো পর্যন্ত বেসড ইন কটন। ওকে, 6 নম্বর প্রশ্ন, শিল্প খাতে কর্মীদের জন্য সবচেয়ে জরুরি সংস্কার এখন কোনটি হওয়া উচিত, যে কোনো একটির কথা যদি বলতে বলি? শ্রমিকদের জন্য সংস্কার। আচ্ছা, শ্রমিকদের জন্য সংস্কার এখন আসলে আমি মনে করি যে শ্রম আইন যেটা আছে সেটাকে শুধু কারেকশন না করে আধুনিকায়ন করা দরকার। কারণ একটা হলো যে কারেকশন, শ্রমিক অধিকারের জন্য বাস্তবায়ন করা, সেটা তো একটা আছে, কিন্তু তার সাথে আধুনিকায়ন করাটা খুব বেশি জরুরি। এবং শ্রমিকদেরকে আরও বেশি পরিবেশ বান্ধব ট্রেনিংগুলা দেওয়াটা আমার মনে সময় আসবে সামনে। পরের প্রশ্ন যেতে চাই, 7 নম্বর প্রশ্ন, আমিও জানতে চাই কিভাবে ভালো কর্পোরেট লিডার হওয়া যায়? কর্পোরেট লিডার হতে গেলে সাবঅর্ডিনেটদের কথা শুনতে হবে এবং তাদের কথার মূল্যায়ন করতে হবে। ওকে, এটা খুব গুরুত্বপূর্ণ। 8 নম্বর, পোশাক খাতে কোন প্রযুক্তি আগামীতে গেম চেঞ্জার হবে? নিঃসন্দেহে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মানে এইতে আর কোনো সন্দেহ নাই। এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমাদের ডিজাইন রুম থেকে শুরু করে, আমাদের প্রোডাকশন রিপোর্টিং থেকে শুরু করে, ইভেন আমাদের লাইন ব্যালেন্সিং, প্রত্যেকটা জায়গাতেই যদি আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সৎ ব্যবহার না করি, ইভেন করসপন্ডেন্স, মার্চেন্টরা যারা যে করসপন্ডেন্স করে বা আমরা যে করসপন্ডেন্স করি বাইরে দেশে, প্রত্যেকটা জায়গাতে, মানে আমি মনে করি যে একদম আমার প্রোডাকশন ফ্লোর, মানে ডিজাইন থেকে শুরু করে প্রোডাকশন ফ্লোর, প্রত্যেকটা জায়গাতে যদি আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহার সঠিকভাবে না করি, আমরা অনেক পিছিয়ে যাব। অলরেডি উই আর লেট। ও ওকে, পরের প্রশ্নে এটা আমি জানতে চাই। 9 নম্বর প্রশ্ন, আপনি অবসরে কি করেন? আপনি অবসর পান কিনা আমি জানি না। অবসরে আগে বই পড়তাম, আমার বই পড়াটা নেশা, কিন্তু আজকাল ইউটিউবের কারণে বই পড়াটা কিছুটা কমে গেছে। যখন আমি অবসর বলতে খাওয়ার সময়টা তো আমার অবসর, তো যখন অবসর পাই খাওয়ার সময়, তখন আমি ইউটিউবে বিভিন্ন নিউজগুলো বা চ্যানেলগুলো দেখি আর কি। 10 নম্বর প্রশ্ন, শেষ প্রশ্ন র্যাপিড ফায়ারের, কিন্তু এটা আপনাকে একটু ভাবনার খরচ দেবে। এটা হাইপোথেটিক্যাল সিচুয়েশন। ধরুন আপনার কারখানার একটি বড় অর্ডার ক্যান্সেল হয়েছে, কারণ আপনার প্রতিদ্বন্দ্বী দেশ আরো কম দামে অফার করতে, আপনি কি করবেন? এই মুহূর্তেই চলতেছে এই মানে চিন্তার কিছু নেই। সেটা আমি আসলে কখনো প্যানিক করি না, মানে যে কোনো পরিস্থিতিতে তো প্যানিক করলে সমাধান হবে না। আমি তখন চিন্তা করি যে ঠিক আছে, এটাকে কিভাবে ওভারকাম করা যাবে, এবং সেটার জন্য আমার যা যা করণীয়, আমি সেই করণীয়টা ঠিক করি। আমি আমার টিমের সাথে বসে আমরা ইনস্ট্রাকশন দিই, বা আমরাও তাদের কাছ থেকে শুনে যে যেটা করণীয় সেটা চেষ্টা করতে থাকি। বাকিটা তো
একজন নির্ধারণ করেই দেন, আমি সেটা বিশ্বাস করি। মানে আমার সৃষ্টিকর্তার উপরে চরম বিশ্বাস, এবং আমি কখনো প্যানিক না করে অন্যের উপর বিশ্বাস রেখে আমি কাজ করতে থাকি যে কিভাবে ওভারকাম করা যাবে। এর বাইরে আসলে আমি কিছুই করি না। ওকে, ফেরার আপনার র্যাপিড ফায়ারের অংশটি শেষ করলাম। আমরা আশা করি যাদের যে উত্তর দরকার তারা সেটি পেয়ে গিয়েছে। এবার একটু বড় প্রশ্নের দিকে আবারও যেতে চাই। এটা বোধহয় আপনারা খুব শোনেন বা দেখেন, সেটা হচ্ছে যে আমাদের দেশে বলা হয় যে পোশাক খাত যেহেতু সবচেয়ে বড় রপ্তানি খাত, এখানে আগামীতে মানব সম্পদ একটা বড় অ্যাসেট হতে যাচ্ছে। এটা একটা বাস্তবতা। কিন্তু দ্বিতীয় বাস্তবতা হচ্ছে ইয়াং জেনারেশনের একটি বড় অংশ এই সেক্টরে কাজ করতে আগ্রহী না। তারা কি বলবো, তারা ফ্যাক্টরিতে কাজ করতে অভ্যস্ত হতে চায় না, কারখানা ভিত্তিক কাজ বা এই ধরনের ব্যারিয়ার মনে করে তারা সেটিকে। এটা যদি হয় তাহলে তো আমরা আগামীতে একটা বড় স্কিল গ্যাপের দিকে পড়তে যাচ্ছি। আমরা কি করব, বা তাদেরকে আপনি কি সাজেশন দিবেন? দেখেন, এটা কিন্তু খুব নতুন কোনো কিছু না, এটা ভেরি কমন। আপনি যদি ভিয়েতনামে যান, ভিয়েতনামকে আমি কেন ভয় পাই না, এটা একটা অন্যতম প্রধান কারণ হলো তাদের কোনো ওয়ার্কফোর্স নাই। আমি 2018-তে ভিয়েতনামে গিয়েছিলাম আইলোর একটা টিমে। তাদের প্রত্যেকটা ফ্যাক্টরি ওনার এবং তাদের যারা নাকি মানে ফ্যাক্টরি ম্যানেজমেন্ট, তারা বলতেছিল যে আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ আমরা ওয়ার্কার পাই না। বিকজ ওয়ার্কাররা, আপনি যেটা রাইটলি বলেছেন, এই গার্মেন্টস বা টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে কাজ করতে চায় না। তারা মোবাইল বা টেকওয়্যার বা সার্কিট বানানো ওইসব ফ্যাক্টরিতে কাজ করাটাকে মোর প্রেস্টিজিয়াস জব মনে করে, এবং 5-10% বেতন কম হলেও তারা ওই সেক্টরে যায়, বেতন বেশি দিয়েও গার্মেন্টস সেক্টরে পাওয়া যায় না। সেম জিনিস চায় না। আমাদের একটা মেম্বার ইউনিট খুব বড় আকারে বাংলাদেশে ইনভেস্ট করবে, যেটা চিফ অ্যাডভাইজার মহোদয় ওনার ফেসবুকে শেয়ার করেছেন, $150 মিলিয়ন। ওই কন্ট্রাক্ট সাইনিংয়ের আমি সাক্ষী হিসেবে চায়নাতে গেলাম। আমি গিয়ে শুনলাম যে ওনারাও চায়নাতে ওনার ফ্যাক্টরি আছে, উনি লোক পাচ্ছেন না। আগামীতে আমাদের এখানটা আসবে, এই জন্যই আমাদের আসলে প্রোডাক্ট ডাইভার্সিফিকেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। এরপরে কি চায়নাতে গার্মেন্টস নাই? থাকবে, দামি কাজ করবে, লো এন্ডের প্রোডাক্ট বানাবে না, ইলেকট্রনিক্সে যাবে, জুতা বানাবে, অন্য অন্য জিনিস করে বাংলাদেশ। এই শ্রমিকরা সেখানে যাবে, কারণ তারা সেখানে কমফোর্ট ফিল করবে। টেক্সটাইল সেক্টর কোনো দেশে এতদিন থাকে না বাংলাদেশে যে পরিমাণ এই লো এন্ডের প্রোডাক্ট নিয়ে আমরা কন্টিনিউ করছি। এর দুইটা কারণ। একটা কারণ হলো যে অন্য কোনো দেশ নাই নেওয়ার মতো, আরেকটা হলো যে আমাদের গার্মেন্টসের যারা ইনভেস্টার তারা আর ডাইভার্সিফাই করতে চায় না, এটাকে ভালোবেসে ফেলছে এই সেক্টরটাকে। বাট এটা হয়তো খুব বেশি দিন থাকবে না, হয়তো 5-10 বছরের মধ্যে অন্য সেক্টর গ্রো করবে। আরেকটা বিষয় সেটা হচ্ছে যে আমরা কি আসলে খুব ভালো ম্যানেজার বা মিড পর্যায়ে ভালো লিডার তৈরি করতে পারছি কিনা? কেননা আমরা তো এখনো দেখি যে বিদেশের লোকজনকে এনে উচ্চ পদে এখনো বসানো হয় বাংলাদেশে। কেন আমরা মিড লেভেলটাকে ওই লেভেলের স্কিল করতে পারছি না যে তারা গিয়ে টপ পজিশনে যাবে বা আপনাদের মতো হবে? আমাদের দেশের এডুকেশনের একটা খুব বড় একটা ক্রাইসিস রয়ে গেছে। আপনি শুধু আমাদের গার্মেন্টস সেক্টর না, আপনি যদি এখন যেখানেই যান না কেন, গত 10-15 বছরে যারা নাকি এডুকেশন সিস্টেম থেকে বের হয়েছে, তাদেরকে কিন্তু আপনি মন মতো তাদেরকে পাবেন না। বিকজ এখানে একটা গ্যাপ রয়ে গেছে যে আমাদের এডুকেশন সিস্টেমটাই সামহাও ধ্বংস করে ফেলা হয়েছে আর কি। তো এই জায়গাটার কারণে আমরা অনেক সময় বিদেশি লোক আনি। তবে এখন কিন্তু বিদেশি লোকের তুলনায় বাংলাদেশি আমাদের সিনিয়র ম্যানেজমেন্ট অনেক বাড়ছে, বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে, এবং এখন কিন্তু আগের মতো বিদেশি নাই, অনেকখানি কমে আসছে। আমরা একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে শেষ প্রশ্নটি করতে চাই। জনাব এহসান, 10 বছর পরে বাংলাদেশের নেটওয়ার্ক সেক্টরকে আপনি কোথায় দেখেন? আমি মনে করি 10 বছর পরে আমাদের নেটওয়ার্ক সেক্টরে এক্সপোর্ট বাড়বে। আমাদের অনেক বেশি অটোমেশন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমাদের এখানে আসবে, এবং আমাদের লেবার, এই লো কস্ট লেবারের উপর আমরা বেস করে থাকবো না। আমরা কোয়ালিটি, সাস্টেনেবিলিটি এবং ট্রান্সপারেন্সি দিয়ে আমরা গ্লোবাল মার্কেট লিড করব। এই ধাক্কা সামলাতে পারবো? ধাক্কা আমাদের ইতিহাসে অনেকবার এসেছে। আপনি যে 90 সন থেকে দেখেন, আমি 98 থেকে ব্যবসা করি, প্রচুর পরিমাণে রানা প্লাজা থেকে শুরু করে, চাইল্ড লেবার থেকে শুরু করে, স্পেকট্রাম, যিনি বলে আমাদের কোভিড, একটার পর একটা ধাক্কা আমরা সামলেছি। আমরা এই ধাক্কা সামলানো, হার্ডেলস পার হওয়া, আমরা কিন্তু 100 মিটার স্প্রিন্টে থাকি না, আমরা 110 মিটার হার্ডেলসে আসি। সবসময় আমি মনে করি যে আমরা দৌড় দিব, হার্ডেলস আসবে, টপ কাবো, আবার দৌড় দিব, আমরা 110 মিটার হার্ডেলসে গিয়ে আমরা চ্যাম্পিয়ন হব। নিঃসন্দেহে আমরা তেমনটি আশা করি। জনাব এহসান, আপনি আমাদের কাছে স্টুডিওতে এসে সময় দিয়েছেন, সেজন্য আপনাকে আবারও ধন্যবাদ। ধন্যবাদ আপনাদের। দর্শক, আমাদের দেশের পোশাক খাত নিয়ে যখন আলোচনা হয় না, তখন পোশাক খাত নিয়ে যখনই কোনো শঙ্কার আভাস হয়, তখন পুরো অর্থনীতিতে এক ধরনের টেনশন শুরু হয়ে যায় যে কি হতে যাচ্ছে। কেননা আমরা আমাদের পোশাক খাতের যে মুন্সিয়ানা দেখিয়েছি আমাদের স্কিল দিয়ে, আমাদের এক্সপোর্টে, সেই মুন্সিয়ানাটা আমরা এখনও অন্য কোনো খাত দিয়ে তৈরি করতে পারিনি বা দেখাতে পারিনি। যেটি আজকে ফজলে শামীম এহসানও বলছিলেন যে তাদের উপর এটা খুব প্রেশার হিসেবে কাজ করে। কারণ ইকোনমিকে চাঙ্গা রাখতে হলেও আসলে আমাদেরকে এই পোশাক সেক্টরকে বা তৈরি পোশাক খাতকে আমাদেরকে আসলে সবসময় এক ধরনের স্টেবল এবং সাস্টেনেবল দিকে নিয়ে যেতে হবে। সেটি করার জন্য কতটুকু নতুনত্ব আনা দরকার, আমাদের আসলে লো কস্ট হাই ভলিউমে থেকে যাওয়া উচিত কিনা, সেটা আসলে ভবিষ্যৎ বলবে। কিন্তু আপাতত এখনকার যে শুল্ক নিয়ে বা ট্যারিফ নিয়ে যে জটিলতাগুলো হয়েছে, সেটি সমাধান করা জরুরি। কারণ আমাদের এই নতুন নতুন বাজার তৈরি হওয়ার আগে এক্সিস্টিং বাজারগুলোতে আমাদের নিজেদের দাপট ধরে রাখা জরুরি, এবং সেটি যদি আমরা করতে পারি, আশা করি নীতি নির্ধারকরা কাজ করছেন, তারা নিজেদের জায়গা থেকে নিজেদের অবস্থানকে যেভাবে শক্তিশালী করা যায় তারা সেটি করবেন। তবে যা কিছুই হোক, আমরা আশা করি বাংলাদেশের অর্থনীতি যতটুকু শক্তিশালী হওয়া দরকার
দরকার, আগামীতে ততটুকুই হবে। এতক্ষণ ধরে যারা আয়োজন দেখেছেন তাদের সবাইকে অনেক ধন্যবাদ। সবাই অনেক ভালো থাকবেন।